হ্যালো বন্ধুরা, তোমাদের এই ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ভারতের প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের জন্য সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। এই এটি বড় নোট হিসেবে বিশেষ করে যারা ইতিহাস বিভাগ নিয়ে পড়াশোনা করছেন, অধ্যয়ন করছেন, তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি 10 মার্কের কোশ্চেন। সেখানে এই এটি আলোচনা করা হলো। দেখো অ্যান্সারটি আলোচনা করছি। ইন্ডিয়ান রাইটার্স নেভার টু দ্য রাইটিং টু হিস্ট্রি সিরিয়াসলি। ভারতীয় প্রাচীন লেখকদের প্রতি এই উক্তিটি প্রচলিত। প্রাচীন গ্রিসের জন্য হেরোডোটাস ও থুকিডিডিস আছেন, প্রাচীন ইতালির জন্য লিভি ও ট্যাসিটাস আছেন, প্রাচীন চীনের জন্য সুমাচিয়েন আছেন, কিন্তু ভারতের জন্য তেমন কেউ নেই। তবে এদেশে ইউরোপের মতো কুসংস্কারও নেই, যেখানে সক্রেটিসের মতো গুণীজনকে নির্দয়ভাবে হত্যা করা হয়েছে, জোয়ান অফ আর্কের মতো দেশপ্রেমীকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হয়েছে, গালিলিওর মতো বিজ্ঞানীকে অন্ধ করে দেওয়া হয়েছে। তবে ভারতীয়দের বৈজ্ঞানিক চেতনা ছিল না, এ কথা বলা যায় না। এদেশে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, বরাহমিহিরের মতো বড় বড় বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন। বাস্তবিক পক্ষে অন্যান্য দেশের তুলনায় প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চা করা কঠিন, কারণ এখানে ধারাবাহিক ইতিহাস চর্চার সূচনাই ঘটে দ্বাদশ শতকের কাশ্মীরি পণ্ডিতের হাত ধরে। তার সত্ত্বেও প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদানগুলি যথেষ্ট ইতিহাসের তথ্য সরবরাহ করে থাকে। প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদানগুলিকে ইতিহাস চর্চার সুবিধার জন্য দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে দেশীয় সাহিত্যিক উপাদান এবং অপরটি হচ্ছে বিদেশি সাহিত্যিক উপাদান। তাহলে সাহিত্যিক উপাদান ও সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য উপাদানটি আলোচনা করা হলো। প্রাচীন ভারতের সাহিত্যিক উপাদানের পরিধি খুবই বিস্তৃত। এই বিস্তৃত পরিধির মধ্যে রয়েছে ধর্মগ্রন্থ, পুরাণ, স্মৃতিশাস্ত্র, রামায়ণ, মহাভারত, জীবনী গ্রন্থ, রাজোপাখ্যান প্রভৃতি। প্রাচীনতম পর্যায়ে যখন বৈদিক আর্যরা সপ্তমী ত্রিপদ উপত্যকায় বসতি করেছিলেন, সেই সময় বৈদিক রাষ্ট্রীয় অর্থনৈতিক একমাত্র অবলম্বন ছিল ঋগ্বেদ। ঋক, সাম, যজু, অথর্ব এই সকল বেদে প্রতিফলিত আছে মানুষের সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন। পরবর্তী বৈদিক যুগে প্রতিটি বেদের সাথে যুক্ত হয়েছিল সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ খণ্ডগুলি। বৈদিক যুগে ইতিহাস রচনার জন্য যথেষ্ট না হলেও প্রচুর তত্ত্বস্বর বরহের জন্য দায়িত্ব পালন করেছিল বেদ গ্রন্থগুলি, বৈদিক গ্রন্থগুলি। এবার আসছে দেখো, এবার যেটা আলোচনা করবো জৈন গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ নিয়ে। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ ও জৈন ধর্মের আবির্ভাবের ফলে ওই সকল ধর্মকেন্দ্রে প্রচুর ঐতিহাসিক তথ্য সংগ্রহ করে প্রচুর গ্রন্থ রচিত হতে থাকে। ফলে সাহিত্য পরিধি বিস্তৃততর বৌদ্ধ গ্রন্থগুলি হলো বুদ্ধসূত্র সাহিত্য, নিকায় এবং জাতক গ্রন্থসমূহ। বিশেষ করে বলা যায় পালি ভাষায় ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ এবং জাতক খুবই গুরুত্বপূর্ণ। জৈন গ্রন্থগুলি হলো ভগবতী সূত্র, কল্পসূত্র, পরিশিষ্ট পার্বণ প্রভৃতি। এখানে মনে রাখতে হবে যে ধর্মগ্রন্থগুলি ধর্মীয় উদ্দেশ্যের জন্য রচিত হয়েছিল। এই সকল গ্রন্থে ঐতিহাসিক উপাদানের পরিধি খুবই কম পাওয়া যায়। এবার রামায়ণ, মহাভারত। ভারতের দুই প্রাচীন মহাকাব্য রামায়ণ ও মহাভারতে বহু ঐতিহাসিক উপাদান পাওয়া যায়। এই দুটি গ্রন্থে প্রাচীন ভারতের সামাজিক, রাজনৈতিক ইতিহাস ও রাজবংশী পরিচয় সম্পর্কে অস্বীকার করা যায় না। পুরাণের সংখ্যা 18টি। 18টি পুরাণের মধ্যে মৎস্য, বায়ু, বিষ্ণু, ভবিষ্য, ব্রহ্ম বিশেষ উল্লেখযোগ্য। স্মৃতিশাস্ত্রগুলি নারদ, বৃহস্পতি, মনু প্রভৃতি হতে প্রাচীন যুগের সামাজিক রীতিনীতি, রাষ্ট্রীয় কর্তব্য, জাতির বিচার প্রভৃতি বিষয়ে জানা যায়। গার্গীর সংহিতা, পাণিনির অষ্টাধ্যায়ী, কৌটিল্যের অর্থশাস্ত্র, বাৎসায়নের কামসূত্র প্রভৃতি গ্রন্থ থেকে প্রাচীন ভারতের ইতিহাসে মূল্যবান তথ্য পাওয়া যায়। বিশাখ দত্তের মুদ্রারাক্ষস, মহাকবি কালিদাসের মালবিকাগ্নিমিত্রম, রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম হল বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। প্রাচীনকালে রাজারা তাঁদের রাজত্বকালের বহু উল্লেখযোগ্য ঘটনা লিপিবদ্ধ করে রাখতেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কলহনের রাষ্ট্রাঙ্গিনী, রাজশেখর রচিত প্রবন্ধকোষ প্রভৃতি। এগুলি ছাড়াও
চাঁদ বর্দে রচিত পৃথ্বীরাজ চরিত, জয়সিংহের কুমার পাল চরিত, বাণভট্টের অশ্বচরিত, বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত এবং এগুলি হলো উল্লেখযোগ্য। এই সকল রচনা প্রভৃতি মানে রচনার প্রকৃতি, রচনার পর্যাবৃত্ত না হলেও ঐতিহাসিক রচনার প্রচুর উপাদান সন্নিবিষ্ট হয়েছে। এবার যেটা আসবো সেটা হচ্ছে বৈদেশিক বিবরণ বা বৈদেশিক সাহিত্যিক উপাদান। তো প্রাচীন ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিদেশি সাহিত্যিক এবং পর্যটকদের বিবরণ থেকে পাওয়া যায়। ভারত সম্পর্কে বিদেশি বিবরণগুলিকে 3টি প্রধান উপবিভাগে বিভক্ত করা যায়, যথা ক বা 1 নম্বর ক্লাসিক্যাল বা গ্রিক এবং রোমান লেখকদের বিবরণ, 2 নম্বর চীনা লেখকদের বিবরণ এবং 3 নম্বর আরবীয় বা মুসলিম লেখকদের বিবরণ। তো 1 নম্বর যেটা ছিল ক্লাসিক্যাল বা গ্রিক এবং রোমান লেখকদের বিবরণ, সেটা আলোচনা করা হলো। প্রাচীনকাল থেকে বহু গ্রিক এবং রোমান ঐতিহাসিক নানা কারণে ভারতের ইতিহাস সম্পর্কে আলোকপাত করতে শুরু করেছিলেন। এদের মধ্যে সবচেয়ে প্রাচীন ছিলেন হেরোডোটাস ও ট্যাসিটাস। তারা দুজনে পরোক্ষ তত্ত্বের উপর ভিত্তি করে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে উত্তর পশ্চিম ভারতে পারস্যিক অধিকারের কাহিনী লিপিবদ্ধ করেছিলেন। আলেকজান্ডার ভারত আক্রমণ করার সময়, তো বন্ধু এখানে মনে রাখতে হবে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 326 বিসিতে। ঠিক আছে, তো শুরু করা যাক। যে আলেকজান্ডার ভারত আক্রমণ করার সময় নিয়ারকাস এবং কুইন্টাস কার্টিয়াস নামক দুজন ঐতিহাসিক ভারতে এসেছিলেন এবং আলেকজান্ডার ভারত আক্রমণের সময় উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং আলেকজান্ডারের অভিযানের কাহিনী লিপিবদ্ধ করেছিলেন। এরা কারা ছিলেন? এরা ছিলেন কুইন্টাস কার্টিয়াস এবং নিয়ারকাস। নামটা মনে রাখতে হবে শুধু। এবার আসছে, এরপর গ্রিক সম্রাট সিলুকাসের দূত রূপে মেগাস্থিনিস ভারতের চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় কিছুদিন অতিবাহিত করেছিলেন। মনে রাখতে হবে মেগাস্থিনিস তখন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন ঠিকই, সেখানে অতিবাহিত করেছিলেন রাজধানী মগধে। ঠিক আছে, মগধের পাটলিপুত্রে। তো সেখানে এসে ইন্ডিকা নামক অতি মূল্যবান একটি গ্রন্থ রচনা করেন মেগাস্থিনিস। এছাড়াও অন্যান্য গ্রিক ও রোমান ঐতিহাসিকরা হলেন জাস্টিন, অ্যারিয়ান স্ট্র্যাবো, ক্লুটা প্রমুখ। একজন অজ্ঞাতনামা গ্রিক নাবিক এর রচিত পেরিপ্লাস অব দি এরিথিয়ান সি নামে এক অভিযান কাহিনী প্রথম শতাব্দী ভারতীয় উপকূল বাণিজ্য সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। এছাড়া টলেমির ভূগোল, প্লিনির প্রকৃতি ইতিহাস, ন্যাচারাল হিস্ট্রি থেকে ভারত সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। এবার খ নম্বর চীনা লেখকদের বিবরণ। চীনা ঐতিহাসিকদের মধ্যে যারা ভারত সম্পর্কে তথ্য সরবরাহ করেছিলেন তাদের মধ্যে ফ্যান ই এবং সুমা চিয়েন ভারতের কুষাণ অধিকার প্রতিষ্ঠা সম্পর্কে বহু মূল্যবান তথ্য প্রদান করেছেন। বিভিন্ন সময়ে যে সকল বৌদ্ধ পরিব্রাজকরা ভারত ভ্রমণ করেছিলেন এবং তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন তারা হলেন ফা হিয়েন এবং হিউয়েনসাংয়ের লেখা হিউয়েনসাংয়ের লেখা শিউকি এবং ফা হিয়েনের লেখা ফুকুওকিং থেকে ভারত সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। তিব্বতীয় পর্যটক লামা তারানাথের বর্ণনায় হর্ষবর্ধন ও শশাঙ্ক এবং পাল রাজাদের সম্পর্কে বহু মূল্যবান তথ্য পাওয়া যায়। গ বা 3 নম্বর আরবীয় বা মুসলিম লেখকদের বিবরণ। 8ম শতক থেকে বহু আরব পর্যটক, বণিক এবং নাবিক ভারতে আসতে শুরু করেছিলেন। এদের মধ্যে সব থেকে বিখ্যাত হলেন আল বিরুনি। তার বিখ্যাত গ্রন্থ তহকিক-ই-হিন্দ। এই গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই গ্রন্থটির নাম মনে রাখতে হবে। ঠিক আছে, এই গ্রন্থটি থেকে ভারতের হিন্দুদের আচার আচরণ, সাহিত্য, গণিত, দর্শন, জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান নানা বিষয়ে মূল্যবান তথ্য পাওয়া যায়। আল বিরুনি ছাড়াও
হাসান নাজাবনি, আল-বিরুনি প্রমুখ। অপরাপর আরবীয় মুসলমানদের রচনায় ভারতবর্ষের ইতিহাসের মূল্যবান উপকরণ রয়েছে। এবার হেরোডোটাস বা লিভির মতো ঐতিহাসিক উপাদান বা ঐতিহাসিক প্রাচীন ভারতের জন্মগ্রহণ না করেও প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিখিত তথ্যের অভাব ঘটেনি। অবশ্য একথা মনে রাখতে হবে যে কোনো প্রাচীন গ্রন্থকে ঐতিহাসিক উপাদান হিসেবে কাজে লাগাতে গেলে বিশেষ সাবধানতা প্রয়োজন আছে। যেমন পুরাণ চরিত গ্রন্থগুলি। তা সত্ত্বেও প্রাচীন গ্রন্থসমূহ ভারত ইতিহাস পুনর্গঠন উপাদান হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন উল্লেখিত বক্তব্য এবং প্রত্নতাত্ত্বিক উপাদান যুগলবন্দিতেই ভারত ইতিহাসের সম্পূর্ণ চেহারা প্রতিভাত বা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এই আলোচনা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়।